নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো গতকালই বোঝা যাচ্ছিল যে আজকে ভারতীয় মার্কেটে একটা বড় প্রেসার তৈরি হতে পারে। তো সেরকমই আজকে হয়েছে, দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা শুরুতেই গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল এবং তারপরে দিনের শেষে কিছুটা রিকভার করার চেষ্টা করেছিল এবং শেষ মুহূর্তে এসে একটা ভালো পরিমাণে পতন কিন্তু দেখায়। তো মার্কেটে এখন কল রাইটাররা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এই 26,100 26,200 এই লেভেলগুলো কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। তো এই যে উইক এটা তো শেষ হয়ে গেল এবং সামনের মঙ্গলবারে এই নিফটির এক্সপায়ারি রয়েছে। তো সেই এক্সপায়ারির আগে মানে সোমবার দিন তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার দিন এতে কিন্তু নিফটিতে খুব বড় তেজি আসার সম্ভাবনা খুব কম রয়েছে। আর যদি কোনোভাবে এই 26,100 এর ওপরে এই নিফটি ফিফটি সোমবার বা মঙ্গলবার সকালের দিকে উঠে যায়, তাহলে কিন্তু সরাসরি ভাবে এই 26,300 থেকে 400 লেভেল দেখতে পাবো, যেটা কিন্তু অল টাইম হাই হবে। আর আজকে এই নিফটি ফিফটি কেন পড়েছে, তো গতকাল এই আমেরিকান যে মার্কেট সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো যদি আমেরিকান মার্কেট দেখেন, গতকাল দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স একটা বড় গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে কিন্তু অনেকটাই পড়ে যায়। যদি টপ লেভেল থেকে দেখেন, প্রায় কিন্তু 2%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল এবং শুরুতে পজিটিভে ওপেন হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই নাসডাক কম্পোজিট এতেও সেম জিনিস দেখতে পাচ্ছেন, এটাও গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে অনেকটাই পড়েছে। তো প্রথমে কেন বেড়েছিল, তার কারণ হচ্ছে এনভিডিয়ার যে কোয়ার্টার 3 নাম্বার এসেছে সেটা যথেষ্ট ভালো এসেছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানির গাইডেন্স ভালো, তো যেটা মার্কেটকে এই গ্যাপ আপ ওপেন হতে সাহায্য করেছে। এবং তারপরে পড়লো কেন, তার কারণ হচ্ছে আমেরিকার যে জবের ডেটা সেটা এসেছে। তো আমেরিকার যে জবের মার্কেট সেটা কিন্তু ইমপ্রুভ হয়েছে, মানে অনেক মানুষের হাতে কাজ আছে, অনেক মানুষ আগে বেশি কাজ হারাচ্ছিলেন, তো সেই যে পরিমাণ সেটাও কমেছে। তো এর ফলে কি হচ্ছে, ফেডের যে রেট কাটের সম্ভাবনা সেটা কিন্তু কমে যাচ্ছে। তো এই ফেড রেট কাট করবে কি করবে না তার একটা প্রবাবিলিটি ইন্ডেক্স রয়েছে। তো যদি দেখেন গতকালে এই আমেরিকার জবের ডেটা আসার পরে এই যে ইন্ডেক্স এটাই 39%-এর কাছাকাছি নেমে চলে এসেছিল, মানে রেট কাটের সম্ভাবনা হাফের থেকেও বেশি কমে গিয়েছিল এবং সেই কারণেই মার্কেট পড়েছিল। এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন এই যে প্রবাবিলিটি এইটা কিন্তু আবার বেড়ে গেছে 73%। তো সেই কারণে দেখতে পাবেন এই যে মার্কেট এটা কিন্তু আবার আজকের দিনে রিকভার করেছে। তবে কালকের দিনের পতনের যে কারণ সেটা হচ্ছে এই যে প্রবাবিলিটি এটা কিন্তু এই 40%-এর কাছাকাছি কমে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক ব্রোকার এটাও বলছে যে এই ডিসেম্বরে হয়তোবা রেট কাট হবে না। এবং একই জিনিস স্টকগুলোতেও দেখা গেছে, যেমন এই এনভিডিয়া এই যদি দেখেন টপ লেভেল থেকে অনেকটা পড়ে গিয়েছিল, তারপরে এই পালান্টিক টেকনোলজিস এটাও কিন্তু টপ লেভেল থেকে অনেকটা পড়া ছিল, প্রায় 10%-এর কাছাকাছি। তো এই আমেরিকান মার্কেটে এটাই মনে করা হচ্ছে একটা এআই বাবেল তৈরি হয়েছে। তো এর আগেই .com বাবেল এটা দেখা গিয়েছিল, মানে যে কোনো কোম্পানি নামের শেষেই .com লাগিয়ে এই মার্কেটে লিস্ট হয়ে যাচ্ছিল এবং তারপরে সেই স্টকে হু হু করে র্যালি আসছিল, অথচ সেই কোম্পানির এই ইন্টারনেটের সঙ্গে কোনো প্রকার সম্পর্কই ছিল না। তো সেরকমই মনে করা হচ্ছে এই এআই সেক্টরে প্রচুর ইনভেস্ট হচ্ছে। তবে অনেক ইনভেস্টররা কিন্তু এই ব্যাপারে সতর্ক হচ্ছেন যে এআই এতে তো এত পরিমাণে টাকা ইনভেস্ট করা হচ্ছে, হয়তোবা এটা সফল হবে না, হয়তোবা এটা মানুষ খুব বেশি ব্যবহার করবে না। তো সেই কারণে আস্তে আস্তে কিন্তু এআই কোম্পানিগুলোতে তার সঙ্গে সঙ্গে টেকনোলজি কোম্পানিগুলোতে পতন আসছে। তবে এর জন্য ভারতীয় মার্কেটের যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেখানে টেনশনের ব্যাপার নেই, কারণ ভারতীয় মার্কেটের কোম্পানিগুলো এখন কিন্তু অতটা এই এআই এ ইনভেস্ট করছে না। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সফটব্যাংক গ্রুপ এটাও কিন্তু এই 10%-এর কাছাকাছি পড়েছিল এবং আজকেও যে দেখতে পাচ্ছেন এই নিফটি এটা প্রায় 0.5%-এর কাছাকাছি পড়েছে। তো এই যে পারফরমেন্স এটা কিন্তু গ্লোবাল মার্কেটের থেকে ভালো। তো যদি আজকে গ্লোবাল মার্কেট দেখেন, দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা প্রায় 1%-এর কাছাকাছি ডাউন, ফুটসি এটা 0.04% পড়েছে, ক্যাক 40 এটা 0.23% পড়েছে, ইউরোস্টক্স এটা পড়ে গেছে 1.18%। এরপরে আমাদের এশিয়ান যে ইন্ডেক্স গুলো রয়েছে এই নিক্কেই এটা দেখতে পাচ্ছেন 2.5%-এর কাছাকাছি পড়া। তারপরে এই চীনের মার্কেট সাংহাই এটা 2.45% পড়েছে, তারপরে এই হ্যাংসেং এটা পড়েছে 2.38% এবং এই সাউথ কোরিয়ার মার্কেট এতে তো একসময় ভালো উত্থান এসেছিল এবং এতে নিয়মিত পতন দেখা যাচ্ছে, আজকের দিনেও 4.5%-এর কাছাকাছি পড়েছে। তো এতদিন এই মার্কেটগুলোতে তেজি ছিল এবং সেই যে তেজি সেটা কমছে। এবং যদি দেখেন ভারতীয় মার্কেটের যে ইন্ডেক্স সেগুলো কিন্তু মোটামুটি টপ লেভেলের কাছেই রয়েছে। তো এই সময় হতে পারে আপনার যে পোর্টফোলিও তাতে মাঝে মাঝে পতন আসছে, আবার মাঝে মাঝে উত্থানও দেখা যাচ্ছে, কিন্তু একটা নিউট্রাল পারফরমেন্স দেখা যাচ্ছে। যদি বিগত কয়েকদিন আগের কথাই বলি, তো সেখানে দেখতে পাচ্ছিলেন যে পোর্টফোলিও সেটা কিন্তু নিয়মিত পড়ছিল, কিন্তু বর্তমানে যদি দেখেন কোনোদিন নামছে কোনোদিন উঠছে, এইভাবে কিন্তু একটা নিউট্রাল জায়গা বজায় রেখেছে। এবং ইন্ডিয়ান মার্কেট পড়ার পেছনে আরো একটা কারণ হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান রুপি। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে আবার অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। তো এই যে ইন্ডিয়ান রুপি এটা অল টাইম হাই লাগানো মানে এটা কিন্তু মার্কেটের জন্য খারাপ, মানে এই ইন্ডিয়ান রুপি এটা কিন্তু দুর্বল হয়েছে। তো এই সবুজ মানে এই ইন্ডিয়ান রুপি এটা কিন্তু খারাপের দিকে এগোচ্ছে। তো যদি 5
বছরেও দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অল টাইম হাই। তো এই ইন্ডিয়ান রুপি দুর্বল হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, কারণ আমেরিকার যে ডলার তার যে ডিমান্ড সেটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে এই যে ট্রেড ডিলের ব্যাপারটা সেটাও দেখতে পাচ্ছেন এই হবে হবে করে পিছিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে রুপি এত দুর্বল হচ্ছে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ার যে রিজার্ভ ব্যাংক রয়েছে তারাও কোনো স্টেপ নিচ্ছে না। তো এইসব কিছু কারণের জন্যই এই যে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু এতটা দুর্বল হচ্ছে। আর এই ইন্ডিয়ান রুপি এতটা দুর্বল হওয়া মানে মার্কেটের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এফআইআই দের আউটফ্লো বেড়ে যাবে। তো এই ধরনের জিনিসগুলোও কিন্তু এই মার্কেটকে খারাপের দিকে নিয়ে যেতে পারে। এরপরে যদি ইন্ডেক্স দেখি তো নিফটি 50 এটা 0.47% পড়েছে। নেক্সট 50 দেখুন, এতে বড় পতন দেখা গেছে 1.29%। নিফটি ব্যাংক এটা 0.81% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1%-এর উপরে পড়া। তারপরে মিড ক্যাপ সিলেক্ট এটাও 1%-এর উপরে পড়েছে। তারপরে এই নিফটি 100, 200, 500 এইগুলো 0.61% থেকে 0.77% পর্যন্ত পড়েছে। মিড ক্যাপ 50 এতে তো আরো বড় পতন, প্রায় 1%-এর কাছাকাছি পড়া। 100 এটা 1%-এর উপরে পড়েছে। স্মল ক্যাপ 100 পড়ে গেছে 1.22%। তারপরে মিড ক্যাপ 150 এটা পড়েছে 1.14% এবং স্মল ক্যাপ 50 এটা পড়েছে 1.10%। তো দেখতে পাচ্ছেন মেজর যে ইন্ডেক্স গুলো রয়েছে সবেতেই কিন্তু পতন দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই যে ভলিটিলিটি ইন্ডেক্স এটা কিন্তু আজকের দিনে 12.31% বেড়ে গেছে। মানে এই যে ভলিটিলিটি সেটা কিন্তু খুব বেশি বাড়ছে, মানে মার্কেট এই মুহূর্তে স্টেবল নেই। তো যখন পড়বে খুব বেশি পরিমাণে পড়েও যাবে, এবং যখন বাড়বে তখন কিন্তু খুব বেশি পরিমাণে বাড়ারও সম্ভাবনা রয়েছে। এবং আজকেই নিফটি 50 এটা তো 0.47% পড়েছে, কিন্তু মার্কেটের স্টকের অবস্থা আরো খারাপ। তো অনেক স্টক 3 থেকে 4% পর্যন্ত পড়েছে, এবং ওভারঅল মার্কেট ব্রেথও খারাপ। এই 3173 খানা স্টকের মধ্যে 2302 খানা স্টক পড়ে বন্ধ হয়েছে এবং 784 খানা স্টক বেড়ে বন্ধ হয়েছে। আর এই সেক্টর গুলো কিরকম পারফর্ম করেছে, তো এই নিফটি এফএমসিজি এটাই শুধুমাত্র সামান্য সবুজে বন্ধ হয়েছে এবং বাকি সবই লাল। নিফটি অটো দেখতে পাচ্ছেন লাল নিশানে বন্ধ হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 1%-এর উপরে পড়া। নিফটি আইটি এটা প্রায় 0.5%-এর কাছাকাছি পড়েছে। মিডিয়া পড়েছে 0.25%। মেটাল এটা 2.34% পতন দেখা গেছে। তারপরে ফার্মা এটাও 0.5%-এর কাছাকাছি পড়া। পিএসইউ ব্যাংক এটা 1.5%-এর কাছাকাছি পড়েছে। প্রাইভেট ব্যাংক পড়ে গেছে 0.66%, এবং নিফটি রিয়েলটি এটা 1.86%-এর কাছাকাছি কিন্তু পড়া রয়েছে। আর এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, আজকে মার্কেটে একটা আইপিও লিস্ট হয়েছে। তো কোন কোম্পানির আইপিও? এই ক্যাপিলারি টেকনোলজিস আইপিও। তো যদি দেখেন কিছুটা ডিসকাউন্টে লিস্ট হয়েছে, 0.88% ডিসকাউন্টে লিস্ট হলো। তো ইস্যু প্রাইস ছিল 577, লিস্ট কতই হয়েছে 571 টাকা 90 পয়সাতে। কিন্তু লিস্ট হওয়ার পরে মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছে। যদি দেখেন এই লিস্ট হওয়ার পরে প্রায় কিন্তু 5%-এর কাছাকাছি বেড়েওছে, এবং এই ইস্যু প্রাইস থেকে টোটালি 5% ওপরে কিন্তু বন্ধ হয়েছে। আর এরপরে যদি কথা বলি গ্রো এই শেয়ারটার ব্যাপারে, তো যদি দেখেন শুরুতে একটা তেজিতে ছিল এবং তারপরে শেষে আস্তে আস্তে এই মার্কেটের প্রেসারের কারণে নিচের দিকেই নেমেছে। তো এই গত দুদিন ধরে প্রায় কিন্তু 20%-এর কাছাকাছি পড়েছিল। আর আজকের দিনে রিকভারি আসার কারণ কি? কারণ কোম্পানির আজকে Q2 এর রেজাল্ট এসেছে। তো কোম্পানির এই রেজাল্ট এটা কেমন এলো চলুন দেখে নিই। তো সেলস দেখতে পাচ্ছেন 1125 কোটি থেকে পড়ে হয়ে গেছে 1019 কোটি, মানে সামান্য পড়েছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই বেশি। তারপরে অপারেটিং প্রফিট এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই বেড়েছে। তারপরে এই যে পিবিটি এটাও দেখতে পাচ্ছেন এই ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়ে হয়েছে 638 কোটি। আর যদি নেট প্রফিটের কথা বলি, এই 420 কোটি থেকে বেড়ে হয়েছে 471 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 378 কোটি। তো আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে, কিন্তু এই ধরনের কোম্পানিগুলোর জন্য বা ব্রোকারগুলোর জন্য মেন জিনিস কি? মেন জিনিস হচ্ছে রেভিনিউ। তো যদি দেখেন সেই যে রেভিনিউ সেটা কিন্তু এই ইয়ারলি একদম ফ্ল্যাট থেকেছে। তো আপাত দৃষ্টিতে এই নাম্বারটা ভালো মনে হলেও এই সেলস পড়ে যাওয়ার কারণে বলবো এই নাম্বার কিন্তু নেগেটিভ দিকেই এসেছে, তবে খুব বড় নেগেটিভ নয়, সামান্য নেগেটিভ কিন্তু এসেছে। এরপর একটি কোম্পানি কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড। তো কিছুদিন আগেই আলোচনা করেছিলাম এই কোম্পানিটা এই স্টক স্প্লিটের ব্যাপারে আলোচনা করতে পারে। আজকের দিনেই কোম্পানির বোর্ড মিটিং ছিল। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা সেই যে স্প্লিট সেই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো 5:1 অনুপাতে এই স্টক স্প্লিট দিতে চলেছে, এবং যদি দেখেন প্রায় 15 বছর পর কোম্পানি কিন্তু এই স্টক স্প্লিট দিতে চলেছে। এর আগে কোম্পানি এই 2010 সালে স্টক স্প্লিট দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বোনাসও দিয়েছিল। তো যদি আপনার কাছে এই কোম্পানির একটি শেয়ার থাকে তাহলে সেই একটা শেয়ার ভেঙে 5খানা শেয়ার হয়ে যাবে, এবং ইভেনচুয়ালি আপনার যে শেয়ারের দাম সেটাও কিন্তু 5 ভাগে ভাগ হয়ে যাবে। তবে এর যে সুবিধা সেটা কিন্তু লং টার্মে পাওয়া যায়। কারণ কি, ধরুন একটা শেয়ার 1000 টাকা রয়েছে, তো কোনো পাবলিক যার কাছে ধরুন 800 টাকা রয়েছে সে তো সেই শেয়ারটা কিনতে পারবে না, তাই না? কিন্তু ধরুন সেই যে শেয়ারটা সেটা 5 ভাগে ভাগ হলে একটা শেয়ারের দাম 200 নেমে আসবে। তাহলে কিন্তু যেই ব্যক্তির কাছে 800 টাকা রয়েছে সে সেই 200 টাকা দিয়ে প্রায় কিন্তু 4খানার কাছাকাছি শেয়ার কিনতে পারবে। তো এর ফলে কি হবে, বাজারে ভলিউম সেটাও বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে রিটেলদের যে পার্টিসিপেশন সেটাও কিন্তু বাড়বে। তো এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু লং টার্মে পাওয়া যায়। আর এরপরে একটা পুরো সেক্টর আজকের দিনে মার্কেটে ভালো পারফর্ম করেছে। তো কোন সেক্টর? এই সি ফুড সেক্টর। এবং কি কারণে ভালো পারফর্ম করেছে সেটা আগে দেখে নিই, তারপরে কোম্পানিগুলোকে দেখবো। তো দেখতে পাচ্ছেন চায়না এই দেশটাই কিন্তু সব থেকে বেশি এই যে সি ফুড রয়েছে এইগুলোকে কনজিউম করে, মানে সমুদ্রের যে বিভিন্ন খাবার দাবার রয়েছে সেগুলোকে চায়নাই বেশি খায়। তো আমাদের দেশেও অল্প খাওয়া হয়, কিন্তু চায়নাতেই এই জিনিসটা সব থেকে বেশি চলে। তো এই চায়না এরা আগেই জাপান
তাইওয়ানের থেকে প্রচুর পরিমাণে এই যে সি ফুড সেটা ইম্পোর্ট করতো। তো সেই যে ইম্পোর্ট তার উপরে চায়না কিন্তু কিছু ব্যান লাগিয়ে দিয়েছে। তো এর ফলে কি হবে, চায়নাকে এই যে সি ফুড সেটা ইম্পোর্ট করার জন্য একটা বিকল্প মার্কেট খুঁজতে হবে। এবং ইন্ডিয়া এই দেশটাও কিন্তু বিপুল পরিমাণে সি ফুড এটা রপ্তানি করে থাকে। এবং এর আগে যখন বাজেট হয়েছিল তখনও কিন্তু সরকার বলেছিল তারা এই যে সি ফুডের এক্সপোর্ট সেটার উপরে জোর দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার এই ট্যারিফের সময়ও এই সরকার বলেছিল তারা অন্যান্য যে বিকল্প দেশ সেগুলোকে কিন্তু খুঁজবে। তো সেই কারণে যদি দেখেন আজকে সি ফুড সেক্টরে কাজ করা কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এই সেক্টরের সব থেকে বড় কোম্পানি মানে মার্কেট ক্যাপের দিক থেকে দেখতে পাচ্ছেন এই 11,500 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। মানে এই সেক্টরের লিডার যে কোম্পানি সেটাই কিন্তু একটা ছোট সাইজের মিড ক্যাপ কোম্পানি। তো স্টকটা আজকে 1.18% বেড়েছে। একসময় আরো বেশি বাড়া ছিল, তারপরে কিছুটা প্রফিট বুকিং এসেছে। তারপরে এই অ্যাপেক্স প্রোজেন এটা তো 20%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। তো এটা খুব ছোট সাইজের কোম্পানি, দেখতে পাচ্ছেন 1,000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তারপরে এই কোস্টাল কর্পোরেশন লিমিটেড এটাও যদি দেখেন 6.41% বেড়েছে। এবং এই সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি এই অ্যাকোয়াজিল, এটা কিন্তু আজকের দিনে সেরকম খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। তবে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট হয়ে গেলে, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন এদের সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট হয়ে গেলে এই যে কোম্পানিটা এটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তবে আবারও ডিসক্লেমার দিয়ে দিই, তো অনেকেই আছেন যে স্টকের দাম কম এই দেখেই কিনতে ছুটবেন। তো এটাই বলবো, এটা শুধুমাত্র একটা ইনফরমেটিভ তথ্য ছিল যেটা আপনাদের সামনে রাখলাম। আপনাদের যে মেন উদ্দেশ্য সেটা হবে বিজনেস। তো যদি কোনো কোম্পানির বিজনেস ভালো হয় তাহলে কিন্তু আপনি সেই কোম্পানিতে যাবেন। যদি কোম্পানির বিজনেস আপনি বুঝতে না পারেন, যদি বিজনেসটা পছন্দই না হয়, তাহলে সে যত কম দামেরই হোক বা যতই বাড়ছে তাকে বাড়তে দিন, সেই কোম্পানিতে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবং এর সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো বাড়ার পেছনে আর একটা ছোট কারণ রয়েছে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই আমেরিকান সরকার তারা কিন্তু কিছু খাবার দাবার, তারপরে এগ্রিকালচার প্রোডাক্টস এবং কিছু কিছু সি ফুডস এদের উপর থেকে এই যে ট্যারিফ সেটা কমানোর কথা বলেছে। তো এই সব কিছুর ইম্প্যাক্ট আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে চলুন দেখে নিই সেই সমস্ত কোম্পানিগুলো যেগুলো আজকে মোটামুটি ভালো পারফর্ম করেছে। আজকে বাজারে ভালো পারফর্ম করা শেয়ারের সংখ্যা খুবই কম, কারণটা এখানে দেখতেই পাচ্ছেন এই 7,173 খানা স্টকের মধ্যে পড়েছে 2302 খানা। তো আবারও অনেকে প্রশ্ন করেন যে এই শেয়ারটা কেন পড়ছে, ওই শেয়ারটা কেন পড়ছে। দেখুন, মার্কেট যেদিন খারাপ থাকবে না অনেক শেয়ার পড়বে, এমন তো নয় যে 2302 খানা শেয়ার পড়ে গেছে এবং সব শেয়ার পড়ার পেছনেই কোনো না কোনো কারণ রয়েছে। দেখুন, মার্কেটের প্রেসার সব কোম্পানির উপরেই কিন্তু পড়ে। তো সেরকমই অনেক স্টক আজকে পড়েওছে। তো যদি বাড়া শেয়ারের কথা বলি, ডিসিএক্সি দাম এটা 6.46% বেড়েছে। তো এর জন্য একটা ছোট খবর রয়েছে, দেখতে পাচ্ছেন এই ডিসিএমসি রাম এই কোম্পানিটা এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর জন্য কিছু একটা কম্পোজাইট স্কিমে এই যে এনসিএলটি তারা অ্যাপ্রুভাল দিয়েছে। তো এটা একটা এই কোম্পানির জন্য ছোট খবর ছিল। তারপরে 5 স্টার বিজনেস এটা 4.30% বেড়েছে। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এটা 2.24% বাড়া। ইন্ডাসইন্ড ব্যাংক এটা 2%-এর উপরে বেড়েছে। আর টিবিও টেক এটা 1.43% বেড়েছে। এবং যদি পড়া শেয়ারের কথা বলি, তো এই যে লিস্ট এটা তো অনেকটাই লম্বা লিস্ট রয়েছে, আজকের দিনে অনেক শেয়ার পড়েছে। তো সেগুলোর উপরে একবার চোখ বুলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন জেপি পাওয়ার দুদিন র্যালি দেওয়ার পরে আজকে 7.86% পড়েছে। তারপরে হিন্দুস্তান কপার এটা 4.14% ডাউন। জিএমডিসি এটা 4.35% পড়েছে। এবং এই জিএমডিসি পড়ার পেছনে একটা কারণও রয়েছে, এই যে নুভামা তারা কিন্তু এই কোম্পানিটাকে ডাউন সাইডের টার্গেট দিচ্ছে এবং রেটিং দিয়েছে রিডিউস। তো এই নুভামা এরা মনে করছে স্টকটা বর্তমান দাম থেকে এই 59% নিচে যেতে পারে, কারণ কোম্পানি বলছে এই যে মাইনিং স্টকটা রয়েছে এর যে ভ্যালুয়েশন সেটা কিন্তু অনেকটাই বেশি দাঁড়াচ্ছে। তারপরে মাঝগাঁও ডক এটা 3%-এর উপরে পড়া। ন্যালকো এটা পড়েছে 2.77%। এলয়েড মেটালস এটা 3.43% ডাউন। তারপর সেল এটা পড়েছে 3.40%। ওলেক্ট্রা গ্রিনটেক এটাও 4%-এর কাছাকাছি পতন দেখা গেছে। ভারতী হেক্সাকম এটা 3.82% পড়েছে। সিরমা এসজিএস এটা 3.88% ডাউন। এআইআই ইঞ্জিনিয়ারিং এটা 4%-এর কাছাকাছি পড়া। তারপরে জিএসডব্লিউ এনার্জি যেটা 3.87% ডাউন হয়েছে। তো এই কোম্পানির জন্য একটা ছোট খবর ছিল, কিছুদিন আগে কভার করেছিলাম। কোম্পানির যে ডাইরেক্টর ফাইন্যান্স তিনি কিন্তু এই কোম্পানি থেকে রেজিগনেশন দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে পুরো এই জেএসডব্লিউ যে গ্রুপ রয়েছে তার এই যে কপার বিজনেস সেখানেও কিন্তু একটা খারাপ খবর দেখা যাচ্ছে ছোট। তো কোম্পানির এই সিইও পঙ্কজ কুমার তিনিও কিন্তু এই কোম্পানি থেকে কুইট করেছেন, মানে পদত্যাগ করেছেন। তারপরে এই টিউব ইনভেস্টমেন্ট এটা 4.36% ডাউন হয়েছে। ব্লুজেট হেলথ কেয়ার এটা 3.98% ডাউন। নেটওয়েব টেক এটা 3.80% পড়েছে এবং ডিকসন টেক এটা 2.38% পড়ে বন্ধ হয়েছে। আর এরপরে যদি নিফটি কথা বলি, তো 17টা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং 33টা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন মারুতি এটা 1.32% বাড়া। তারপরে টাটা কনজিউমার এটা 0.90% বেড়েছে। ম্যাক্সেল এটা বেড়েছে 0.87%। ইন্ডিগো এটা 0.86% বাড়া এবং এরপরে রয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 0.82% বেড়ে বন্ধ হয়েছে। আর কোনগুলো খারাপ পারফরমেন্স দেখালো, তো এই জেএসডব্লিউ স্টিল এটা
2.91% পড়েছে। তারপরে হিন্ডালকো এটা 2.81% ডাউন। টাটা স্টিল পড়েছে 2.59%। বাজাজ ফাইন্যান্স এটা 2.29% পড়েছে এবং এইচসিএল টেক এটা 2.22% পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক নিউজ কিন্তু কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।